স্বাগতম কম্পিউটার হার্ডওয়্যার এবং নেটওয়ার্কিং ট্রেডের আজকের আলোচনার বিষয় ডাটা কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া। আপনাদের সাথে আছে আমি তরুণ দেবনাথ, ইনস্ট্রাক্টর, বন্ধু কম্পিউটার ট্রেনিং সেন্টার, পুঠিয়া, রাজশাহী থেকে। আজকে ডাটা কমিউনিকেশনের মিডিয়া সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদের উপাত্ত এবং তথ্যের একটা ধারণা প্রয়োজন। তো প্রথমে ডাটা বা উপাত্ত বলতে কী বোঝায়? ডাটা শব্দটি মূলত ল্যাটিন শব্দ ডটামের বহু বচন, যার অর্থ হলো তথ্যের উপাদান। ডটাম শব্দের অর্থ, ইংরেজি অর্থ এরকম দাঁড়ায় গিভিং সামথিং, অর্থাৎ কোনো কিছু অ্যাসাইন করা বা কোনো কিছু দেয়া হয়েছে এমন কোনো কিছু। তো ডেটার আলাদা নিজস্ব কোনো অর্থ নেই, ডেটা অর্থহীন এবং এটি তথ্যের ক্ষুদ্রতম একক। কম্পিউটার ডাটাকে প্রক্রিয়াজাত বা প্রসেস করে তথ্যকে রূপান্তর করে, অর্থাৎ তথ্যতে যখন আমরা রূপান্তরিত হয়ে যাবে ডেটাটা, তখন সেটা আমাদের মিনিংফুল হবে। তাহলে তথ্যের সংজ্ঞায়িত এভাবে করা যায়, যখন ডাটাকে প্রক্রিয়াজাত করা হয় এবং সংগঠিত এবং কাঠামোগত হয়। এক কথায়, সোজা কথায়, যখন ডাটা থেকে আমরা কোনো মিনিংফুল কিছু পাই, অর্থাৎ কোনো অর্থ পাই, তখন সেটাকে আমরা বলতে পারি তথ্য। তো অর্থাৎ ইনফরমেশন বলতে মূলত আমরা বোঝাবো ডাটা এবং অর্থের সমন্বয়। তো এখন আসি ডাটার প্রকারভেদ। ডাটা আসলে মূলত কত প্রকারের আছে? তো ডাটাকে আমরা সাধারণত তিনটা ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে আমাদের নিউমেরিক, অপরটি বুলিয়ান এবং আরেকটি নন নিউমেরিক। তো নিউমেরিক ডাটা বলতে আমরা যেগুলো বোঝাই, যেটা হচ্ছে শুধুমাত্র নাম্বার হতে পারে, জাস্ট 1 2 3 4 এই জাতীয় নাম্বার। বুলিয়ান, যার অর্থ হচ্ছে আমাদের সত্য বা মিথ্যা, ট্রু ফলস অথবা 1 0 এক্সেট্রা, এই ধরনের এইগুলোকে বলবো আমরা বুলিয়ান, অর্থাৎ যার দুইটা ভ্যালু হতে পারে, আইদার ট্রু অথবা ফলস। তো এটাকে আমরা 1 0 দ্বারা প্রকাশ করতে পারি। আরেকটি হচ্ছে আমাদের নন নিউমেরিক, সেটা হচ্ছে ক্যারেক্টার হতে পারে, স্ট্রিং হতে পারে, অবজেক্ট হতে পারে। তো নিউমেরিক যে ডাটাগুলো আছে, নিউমেরিক ডাটাগুলোকে আবার দুই ভাগে ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে ইন্টিজার আর একটা হচ্ছে আমাদের ফ্লোটিং পয়েন্ট। তো ইন্টিজার ডাটাগুলো হচ্ছে সেইগুলো যেগুলো হচ্ছে আমাদের ইন্টিজার ডাটাগুলো পূর্ণ সংখ্যা, অর্থাৎ 1 2 3 4 এগুলো সব আমাদের ইন্টিজার নাম্বার হবে। এরপর হচ্ছে আমাদের ফ্লোটিং পয়েন্ট। ফ্লোটিং পয়েন্ট নাম্বারগুলো হচ্ছে সেগুলো যেগুলো হচ্ছে আমাদের 1.2 বা 1.3 বা 2.5 3.5, এই যে সামথিং, যে একটা পয়েন্টের পর একটা ফ্র্যাকশনাল নাম্বার আছে, এইগুলোকে বলবো আমরা ফ্লোটিং পয়েন্ট। তো বুলিয়ানের কথা আমি আগেই বলেছি যে বুলিয়ান হচ্ছে সত্য মিথ্যা প্রকাশ করবে, অর্থাৎ সত্য মিথ্যাকে আমরা যদি ধরি সত্যকে টি দ্বারা প্রকাশ করব, মিথ্যাকে তাহলে এফ দ্বারা প্রকাশ করতে পারি, যে ট্রু অর ফলস। সত্যকে আমরা চাইলে 1 দিয়ে প্রকাশ করতে পারি, মিথ্যাকে আমরা 0 দ্বারা প্রকাশ করতে পারি। জাস্ট দুইটা ভ্যালুর মাঝে একটা কোনো সংখ্যা, এটা দ্বারাও আমাদেরকে ডাটা বোঝাবে। তারপর হচ্ছে আমাদের নন নিউমেরিক। তো নন নিউমেরিকে আমাদের তিন টাইপের আমাদের ডেটা থাকতে পারে। ক্যারেক্টার, অর্থাৎ ধরেন আপনার কাছে কিছু আমাদের ক্যারেক্টার ডাটা আছে, অর্থাৎ কিছু বর্ণ আছে, কিছু অক্ষর আছে, এগুলো কিন্তু আমাদের ক্যারেক্টার। তো এগুলো হচ্ছে আমাদের নন নিউমেরিক ডাটা। এরপর হচ্ছে আমাদের স্ট্রিং, অর্থাৎ কয়েকটা ক্যারেক্টার একসাথে মিলে যখন একটা স্ট্রিং তৈরি করছে, ধরেন সি 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 সি, তারপর সি এ বি, তারপর সি ডি ওয়াই, বা বাংলাতে ক ব চ, এই ধরনের যে আমাদের কিছু অক্ষর বা ক্যারেক্টার একসাথে মিলে কোনো অর্থ প্রকাশ করছে না, কিন্তু সেটাও কিন্তু আমাদের ডাটা, যেটা আমাদের কাজে পরবর্তীতে আমাদের প্রসেস করার পরে আমরা নতুন কোনো সেখান থেকে তথ্য পেতে পারি। তো সেই ডাটাগুলোকে আমরা বলবো স্ট্রিং ডাটা। এরপর আমাদের অবজেক্ট। অবজেক্ট হতে পারে যে কোনো টাইপের আমাদের ডাটা, যেটা এটা হতে পারে আমাদের কোনো সাউন্ড হতে পারে, কোনো গান হতে পারে, কোনো দেখা যাচ্ছে ভিডিও, কোনো ক্লিপ হতে পারে, কোনো ইমেজের কোনো পোর্শন হতে পারে, এইগুলো হতে পারে আমাদের অবজেক্ট। তো এই ছিল আমাদের ডাটার প্রকারভেদ। মিন টাইম আমাদের সাথে লাইভে আজকে যারা আছেন, আপনারা আপনাদের পাশে এখানে কমেন্ট করতে পারেন। আপনাদের কমেন্টের বিভিন্ন ধরনের আপনাদের প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো করতে পারেন, আপনাদের প্রশ্নের যথাসাধ্য অ্যান্সার দেওয়া হবে। আর এবার আমরা দেখে নিই ডাটা কমিউনিকেশনটা কী। তো ডাটা কমিউনিকেশন বলতে বোঝাই আমরা কোনো তথ্য এক জায়গা থেকে অন্য জায়গায়, এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার, কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যে আদান প্রদান করছি, যে এই এক জায়গা থেকে অন্য জায়গায় তথ্যের যে রূপান্তর হচ্ছে, এইটাকেই বলছি আমরা মূলত ডেটা কমিউনিকেশন। তো চিন্তা করে দেখি, এই ছোটোবেলায় আমরা কি করতাম, যে একটা গ্লাস নিয়ে, গ্লাসে দেখা যাচ্ছে এক সাইডে একটু ফুটা করে, ওখান থেকে একটা তার দিয়ে আর একটা গ্লাসের অন্য সাইডে একটা তথ্য পাঠাতাম। ঠিক যেমনটা আমাদের চিত্রে এই যে আমাদের দুই বন্ধু এরকম কমিউনিকেশন করছে, এটা কিন্তু আমরা ছোটোবেলাতে খুব করেছি। তো এই যে কমিউনিকেশন, আমি এইটা দিয়ে আমি টোটাল কমিউনিকেশন সিস্টেমটা বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে, একটা ডাটা কমিউনিকেশন আমাদের মূলত 5টা উপাদানের প্রয়োজন। একটা হচ্ছে আমাদের সোর্স থাকবে, তারপর হচ্ছে আমাদের ট্রান্সমিটার থাকবে, এরপর আছে আমাদের মিডিয়াম থাকবে, এবং মিডিয়ার পরে আমাদের রিসিভার, এবং রিসিভারের পরবর্তীতে আমাদের ডেস্টিনেশন। অর্থাৎ সোর্সের কথা যদি, বা এই উৎস সিস্টেমের কথা যদি আমি বলি, তাহলে উৎস সিস্টেমে কে থাকবে? আমার সোর্স থাকছে এবং ট্রান্সমিটার। তো সোর্স অর্থ যে
ইনফরমেশনটা তৈরি করছে। তো এখানে এই বন্ধু ইনফরমেশন তৈরি করছে, অর্থাৎ সে বা তার ব্রেইন ইনফরমেশন তৈরি করছে এবং তারপর ট্রান্সমিটার হিসেবে কাজ করছে তার মুখ দিয়ে সে সাউন্ড করে এটাকে সাউন্ড ওয়েভে কনভার্ট করছে এবং সাউন্ড ওয়েভটা পরবর্তীতে এই তারের মধ্য দিয়ে গিয়ে আবার এইখানে পৌঁছাচ্ছে। তখন সে তার কান রিসিভার আকারে কাজ করছে, এই তারটা এখানে মিডিয়াম আকারে কাজ করছে এবং রিসিভারের পরে এই পাশে আমাদের ডেস্টিনেশন হিসেবে আমাদের ফাইনালি আমাদের সেই আরেক বন্ধু যিনি ছিলেন তিনি আর কি রিসিভ করছে। তো এবার এগুলোর একটু ব্রিফ দেখি যে কম্পিউটারের ভাষায় এই যে ডাটা কমিউনিকেশন ক্ষেত্রে আমাদের সোর্স, ট্রান্সমিটার, মিডিয়াম, রিসিভার এবং ডেস্টিনেশন, এটা কম্পিউটারের ভাষাতে কী কী ডিভাইসগুলো হতে পারে। তো কম্পিউটার যখন উৎস চিন্তা করি, তো যেটা কম্পিউটার, টেলিফোন, এইগুলো হচ্ছে আমাদের উৎস। তারপর হচ্ছে আমাদের প্রেরক আছে। প্রেরক হচ্ছে আমাদের উৎস থেকে ডেটা সরাসরি প্রেরণ করা যায় না, তো যে কারণে আমাদের প্রেরক আমাদের দরকার হয়। তো এই প্রেরকগুলো হচ্ছে আমাদের যেমন হতে পারে মডেম হতে পারে। তো এরপরে আসছে আমাদের মাধ্যম। তো মাধ্যম আমি একটু আগে দেখলাম আমরা যে একটা তার মাধ্যম ছিল, তো এক্ষেত্রে বিভিন্ন টাইপের মাধ্যম হতে পারে, যেমন ক্যাবল হতে পারে, পাবলিক টেলিফোন লাইন হতে পারে, রেডিও ওয়েভ হতে পারে, মাইক্রোওয়েভ হতে পারে, অপটিক্যাল ফাইবার হতে পারে, স্যাটেলাইট হতে পারে, বা দেখা যাচ্ছে আদার্স কোনো মাধ্যম হতে পারে। তো এরপর আসছে আমাদের গ্রাহক। গ্রাহক যে আমাদের অন্যদিকে যে আমাদের গ্রাহক আছে, যে যন্ত্রের মাধ্যমে আমাদের ডাটাটা গ্রহণ করা হবে। তো এই যে মডেম, খেয়াল করে দেখেন আমরা মডেম কিন্তু প্রেরকেও দিয়েছি, আবার এখানে আমাদের গ্রাহকে দিয়েছি মডেম। অর্থাৎ প্রেরক, মডেমের অর্থ হচ্ছে মডুলেশন অ্যান্ড ডিমডুলেশন, অর্থাৎ একই ডিভাইস মডুলেশন এবং ডিমডুলেশন আকারে মডুলেশন করবে এক সাইডে এবং ডিমডুলেশন করবে। তো এবার আমরা দেখে নিই এখানে যে গ্রাহক এর পরে আমরা গ্রাহক যখন আমাদের তথ্যটা রিসিভ করলো তখন সেটাকে তার গন্তব্যে পাঠাতে হবে। তো এই গন্তব্যে সর্বশেষ যে ডিভাইসে ডাটা সমূহকে পাঠানো হয় তাকে গন্তব্য বলে, এবং গন্তব্য হিসেবে সার্ভার, পার্সোনাল কম্পিউটার ইত্যাদি আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ যেখানে আমাদের তথ্যটা যাবে, এক্ষেত্রে এমন হতে পারে যে আমরা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে পাঠাচ্ছি, তাহলে একটা কম্পিউটার উৎস আকারে কাজ করবে, আরেকটা কম্পিউটার আমাদের গন্তব্য আকারে কাজ করবে, বা একটা মোবাইল ফোন থেকে আরেকটা মোবাইল ফোনে আমরা যখন ইনফরমেশন পাঠাচ্ছি তো সেখানেও আমাদের ইনফরমেশন যেতে পারে। তো এ পর্যায়ে আমাদের আপনাদের কোনো কমেন্ট থাকলে আপনারা কমেন্ট করতে পারেন। আশা করি আপনারা উপরে ডেটা কমিউনিকেশনের সম্পর্কে একটা আইডিয়া পেলেন। তো এবার ডেটা কমিউনিকেশনের যে মাধ্যম আছে, আমরা একটু ডেটা কমিউনিকেশনের মাধ্যমটা দেখি। মাধ্যম আমাদের দুইটা হতে পারে, একটা হতে পারে তার মাধ্যম হতে পারে, আর একটা হচ্ছে তার বিহীন হতে পারে। তো যদি তার মাধ্যম হয়ে থাকে তাহলে তার মাধ্যমে আমরা সাধারণত তিন টাইপের তার ব্যবহার করে থাকি। একটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, একটা হচ্ছে কোয়াক্সিয়াল কেবল, আর একটা হচ্ছে আমাদের অপটিক্যাল ফাইবার। এটা হচ্ছে আমাদের তার মাধ্যমে। এই তিন টাইপের তারই আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি। তো এখন একটু দেখে নিই যে তারগুলো আসলে কোন কোন ক্ষেত্রে আমার এই ধরনের তার ব্যবহার করার দরকার আছে, ঠিক কোন কোন ক্ষেত্রে আমরা কোন তারটা ব্যবহার করব সেইটা। তো টুইস্টেড পেয়ার কেবল, টুইস্টেড পেয়ার কেবল আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখানে টুইস্টেড পেয়ার কেবল একটা ছবি অ্যাড করেছি। এইটা হচ্ছে আমাদের টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবলগুলা সাধারণত আমরা ঘরে ব্যবহার করে থাকি, আমাদের বেড সুইচ আকারে অনেকে ব্যবহার করে থাকেন। দেখবেন যে লাল এবং কালো দিয়ে লতানো তার, একটা আরেকটার সাথে পেঁচানো, এরকম একটা লতানো একটা তার আছে, ওটাই হচ্ছে আমাদের টুইস্টেড পেয়ার কেবল। তো আমরা যেটা টেলিফোন লাইনে ব্যবহার করে থাকি সেটাও একই ধরনের আমাদের টুইস্টেড লাইন। আর আমরা যেটা ইন্টারনেট কানেকশন বর্তমান আমরা এখন যেটার কথা বলবো সেটা আমাদের যে টুইস্টেড পেয়ার কেবল, সেখানে আমাদের এই একটা পেয়ার থাকে না, সেটা আমাদের টোটাল চারটা পেয়ার থাকে, চারটা পেয়ার। এবং চারটা পেয়ারের মধ্যে প্রত্যেকটা পেয়ারেই একটা কালার কমন থাকে, সেটা হচ্ছে সাদা কালার। এবং প্রত্যেকটা কালার কিন্তু একটা আলাদা কালার কোড আছে, এবং ওই কালার কোডের ভিত্তিতেই তারগুলো সংযোগের সময় ওইভাবে সেট করতে হয়। যেমন হচ্ছে প্রথমে এক, তারপর হচ্ছে দুই, তারপর হচ্ছে তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, এই নাম্বারের ভিত্তিতে, কালার ভিত্তিতে। আপনারা যদি গুগল করেন তাহলে এই ধরনের একটা ডাটা টেবিল পাবেন। আর যদি কারো এই ডাটা টেবিল পাইতে সমস্যা হয় আমাকে ইনবক্স করলে আমি আপনাদেরকে ডাটা টেবিলটা দিয়ে দেবো। তো এই এই তারগুলা, দুইটা তার আলাদা আলাদাভাবে যখন পেঁচানো থাকে, তখন পেঁচানো যদি একসাথে থাকে তাহলে তো সেটা একই তার হয়ে যাচ্ছে, অর্থাৎ সেটা তো কন্ডাক্টিভিটি একই কন্ডাক্ট করছে, একই ইলেকট্রিসিটি পরিবহন করবে। তো সেই নিশ্চয়ই তাদের মধ্যে একটা কভার করা থাকে, অর্থাৎ এক একটা তারকে এক একটা কালারের কাভার দ্বারা, ইনসুলেটর দ্বারা কাভার করা থাকে। এবং এই তারগুলার প্রতি জোড়ার এক একটির পুরুত্ব হয় আমাদের 0.4 মিলিমিটার থেকে 0.9 মিলিমিটার পর্যন্ত। তো এই ধরনের ডাটা কেবলে, টুইস্টেড পেয়ার কেবল আমাদের লসের পরিমাণ একটু বেশি, যে জন্য আমাদের এই টুইস্টেড পেয়ার কেবল আমাদের সর্বোচ্চ 100 মিটার পর্যন্ত আমাদের ডিস্টেন্সে আমরা ব্যবহার করতে পারি। এর বেশি যদি আমরা ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আমাদের ডাটা লস সম্ভাবনা বেশি থাকে। তো
তো এরপরে এখানে দেখেন আরেকটা কথা বলছি আমরা যে ল্যান তৈরিতে এইটা বেশি ব্যবহৃত হয়। আসলে ল্যান যেটা কনসেপ্ট আপনাদের এখনো এটা আমি যাইনি, আমরা নেক্সট টপিকে আর কি এটা কভার করার চেষ্টা করব, বা নেক্সট বা তারপরের টপিকে। ল্যান হচ্ছে ওয়ান টাইপ অফ নেটওয়ার্ক। আমাদের নেটওয়ার্কে আমরা যদি ক্লাসিফিকেশন করি অনেক টাইপের নেটওয়ার্ক আছে, প্যান আছে, ল্যান আছে, ম্যান আছে, ওয়ান আছে, তো বিভিন্ন টাইপের নেটওয়ার্ক আছে। এর ভিতরে ল্যান হচ্ছে যেগুলো আমরা সাধারণত বাসা বাড়িতে যে নেটওয়ার্কগুলো ডিজাইন করে থাকি হোম এনভায়রনমেন্টে, সেই তার জন্যকে আমরা ল্যান্ড ডিজাইন করি। অর্থাৎ ওই জায়গাটাই ওই লোকাল এরিয়ার নেটওয়ার্কের জন্য আমাদের যে কেবলটার মাধ্যমে আমাদের ডাটাগুলো এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার, এক কম্পিউটার থেকে প্রিন্টার, এই যে বিভিন্ন জায়গাতে আমাদের ট্রান্সফার হবে, এই ট্রান্সফারটা করা হবে আমাদের এই টুইস্টেড পেয়ার কেবলের মাধ্যমে। তো টুইস্টেড পেয়ার কেবল মূলত আমাদের দুই প্রকার, একটা হচ্ছে ইউটিপি আর একটা হচ্ছে এসটিপি। ইউটিপি এর অর্থ হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। শিল্ড শব্দটা আসছে শিল্ড থেকে আনশিল্ডেড। তো শিল্ড শব্দটার অর্থ হচ্ছে প্লাস্টিক বা দেখা যাচ্ছে কোনো একটা আবরণ, শক্ত জাতীয় কোনো একটা আবরণ, এটাকে বলছি আমরা শিল্ড। তো এই শিল্ড যখন আমরা বলছি যে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার, আবরণবিহীন টুইস্টেড একটা পেয়ার, তো ইউটিপি কেবল মূলত আমাদের একজোড়া টুইস্টেড পেয়ারের সমষ্টি যা একটা আবরণের মাধ্যমে মোড়ানো থাকে। আবার এইটাকে যখন আরও একটা আবরণ দেওয়া হয় তখন সেটা হয়ে যাবে কিন্তু শিল্ডেড টুইস্ট পেয়ার। আর এইটা হচ্ছে শুধুমাত্র আমাদের আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। তারের মধ্য দিয়ে যখন আমাদের সিগন্যাল অতিক্রান্ত করে তখন আমাদের সিগন্যালের বা শক্তির মান কিন্তু আমাদের লোপ পায়। যেমন আমরা একটু আগেই বললাম যে আমাদের সিগন্যালটা যদি আমরা 100 মিটারের বেশি হয় তার দূরত্ব আমরা ব্যবহার করতে পারবো না। আচ্ছা, কেন ব্যবহার করতে পারবো না একটু আমরা নিজেদের লাইফ থেকে একটু চিন্তা করি। আপনি ধরেন কথা বলছেন, আপনার সামনে 2 বা 3 ফুট দূরত্বে আপনার একজন ফ্রেন্ড আছে, আবার তার থেকে মনে করেন যে আরও 20-25 ফিট দূরে আরেকটা ফ্রেন্ড আছে, 100 ফুট বা দেখা যাচ্ছে 200 ফিট দূরে আরেকটা ফ্রেন্ড আছে। আপনি যখন কথা বলছেন তখন আপনার যে সামনে যে ফ্রেন্ডটা যত খুব লাউডলি শুনতে পাচ্ছে, আপনার দূরে যে ফ্রেন্ড আছে তিনি কিন্তু এত লাউডলি শুনতে পাবেন না। তাহলে সিগন্যালটা কি হচ্ছে, যদি আমরা সিগন্যালটাকে একটা ওয়েভ বা তরঙ্গ আকারে প্রকাশ করি তাহলে দেখেন যে এই তরঙ্গের শক্তি ক্রমাগত লোপ পাচ্ছে, বিধায় কিন্তু আস্তে 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 সিগন্যালটা এক পর্যায়ে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। তো এই যে আমাদের ইলেকট্রিক্যাল যে সিগন্যাল, এর ক্ষেত্রেও কিন্তু একই রকম ঘটনা ঘটে। আমরা এখানে যখন একটা ইনফরমেশন পাঠাচ্ছি বা একটা ডাটা পাঠাচ্ছি তখন সেই ডাটাটা কিন্তু আমাদের আস্তে আস্তে কিন্তু ডাটাটা আমাদের শেষ হয়ে যাচ্ছে। তো এক পর্যায়ে গিয়ে আমাদের ডাটাটা যখন একেবারেই লস হয়ে যাচ্ছে তার আগে কিন্তু আমাদের ডাটাটা রিকভার করা দরকার। তো এই রিকভারি নিয়ে আমি পরবর্তী টপিকে আবার কথা বলবো আপনাদের সাথে। তো এখানে আমাদের ল্যাং সংযোগের ক্ষেত্রে আমাদের দুই টাইপের তার বেশি ব্যবহার করা হয়, একটা হচ্ছে আমাদের ইউটিপি এর ক্যাট 6, আর একটা হচ্ছে আমাদের ক্যাট 5। তো এই যে ক্যাট 6টাই বেশি ব্যবহৃত হয়, এটি 10 Mbps থেকে 1 Gbps ডাটা রেট বেশি ট্রান্সমিট করতে পারে, 1 Gbps পর্যন্ত। এবং এখানে খেয়াল করে দেখতে পারেন যে আপনার ক্যাট 6 এর যে তার যদি আমরা কাটি তাহলে আমরা এই ধরনের পাবো। এই দেখেন প্রত্যেকটার সাথে একটা করে আমাদের সাদা কালার কমন আছে, এবং তারপরে আমাদের এখানে নীল আছে, তারপর হচ্ছে আমাদের বাদামি কালার আছে, তারপর হচ্ছে যে একটা কমলা কালার আছে, আর একটা সবুজ কালার আছে। তো এইগুলোকে যদি আমরা ধরেন একটা প্রস্থচ্ছেদ যদি করি তাহলে এই ধরনের দেখা যাবে যে এই যে কন্ডাক্টর আছে যেটা মাঝ বরাবর একেবারে যে এগুলো হচ্ছে আমাদের কন্ডাক্টরের আউটার সাইডে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ইনসুলেটর, এবং দুইটা মিলে একটা পেয়ার তৈরি হচ্ছে যেটাকে টুইস্টেড অবস্থায় থাকে, এবং শিল্ড বা স্টিথ যেটা আমাদের বাইরের সাইডে আছে সেটা হচ্ছে আমাদের পরিবেশের হাত থেকে এই তারটাকে রক্ষা করে থাকে। তো এরপরে আসি টুইস্টেড পেয়ার কেবল, যেটা হচ্ছে আমাদের শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। তো এই আবরণযুক্ত বা শিল্ডেড টুইস্টেড পেয়ার এর বাইরে একটা আমাদের প্লাস্টিকের একটা শক্ত একটা জ্যাকেট থাকে। অর্থাৎ প্লাস্টিকের হতে পারে, এটা আমাদের পলিস্টার দ্বারাও তৈরি হতে পারে, বা অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি হতে পারে, ফয়েল হতে পারে বিভিন্ন টাইপের। তো এই যে দেখেন সাইড দিয়ে একটা জ্যাকেট আছে, যেটা কিন্তু আমি একটু আগের স্লাইডে যাচ্ছি, দেখেন এই আগের স্লাইডে এটা হচ্ছে আমাদের আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। এখানে দেখেন কিন্তু ওই ধরনের কিন্তু কোনো জ্যাকেট নাই, কিন্তু নিচেরটাতে কিন্তু আমাদের এই ধরনের কিন্তু একটা জ্যাকেট পরানো আছে যেটা পলিস্টার বা দেখা যাচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম বা ফয়েল। তো এই যে আমাদের কন্ডাক্টরটা দেখেন, এখানে আমাদের কন্ডাক্টর আছে, করসপন্ডিং ইনসুলেটর আছে, তারপর আমাদের পেয়ার আছে, একটা একটা দুইটা করে পেয়ার, এবং এখানেও ঠিক 4টাই পেয়ার আছে। শুধু এইগুলো আলাদা আলাদাভাবে একটা আমাদের কোটিংয়ের মধ্যে থাকে, অর্থাৎ শিল্ডের মধ্যে থাকে, যে জন্য এর নামকরণ করা হয়েছে শিল্ডেড টুইস্টেড পেয়ার। তো এই শিল্ডেড টুইস্টেড পেয়ারের যে কাজ সেটা হচ্ছে আমাদের ইএমআই এর হাত থেকে, ইএমআই বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্সের হাত থেকে আমাদের রক্ষা করে। অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স হলে আসলে কি হয় একটু জাস্ট যদি আমি শর্টে বলি, সেটা হচ্ছে আমরা জানি যে যেখানেই তড়িৎ প্রবাহ আছে সেখানেই ম্যাগনেটিক ফিল্ড বা তড়িৎ চুম্বকীয় একটা ইফেক্ট, একটা এরিয়া তৈরি হয়।
তো যখন আবার আবার উল্টাভাবে যদি বলি যে যেখানে ম্যাগনেটিক ফিল্ড আছে সেখান থেকে কিন্তু আবার তড়িৎ তৈরি হয়। তো যখনই আমাদের এই জায়গা দিয়ে একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল আসছে, তার মধ্যে দিয়ে আমাদের ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে যাচ্ছে, তখন এখানে আমাদের সিগন্যাল কিছু আমাদের লস হয়ে যাবে। এবং ওই ম্যাগনেটিক ফিল্ডের কারণে আমাদের যে ইলেকট্রিক ফিল্ডগুলো আমাদের প্রপার ডিরেকশনে যে চলতে থাকবে, সেখানে আমাদের সিগন্যাল কিছু আমাদের নয়েজ তৈরি হতে পারে বা সিগন্যালে কিছু লস হতে পারে। বিভিন্ন টাইপের আমাদের লস আছে, যেমন অ্যাটেনিউশন, যেমন ডিসপারশন, বিভিন্ন টাইপের লস আছে, বা পাথ লস আছে। তো বিভিন্ন যে লসগুলো আছে এগুলো থেকে রিমুভ করার জন্য আমরা এই ইএমআই এর পরিবর্তে আমরা এই ধরনের টুইস্ট শিল্ডেড টুইস্টেড পেয়ার ব্যবহার করতে পারি। পরের আমাদের যে তারটা আছে আরেকটা, যেটা সেটা হচ্ছে আমাদের কোয়াক্সিয়াল কেবল। কোয়াক্সিয়াল কেবল আমাদের যে কাজ করে থাকে সেটা হচ্ছে আমাদের পরিবাহী দুইটি পেঁচানো তার এই অবস্থায় থাকে না, এখানে একটা আরেকটার ভিতরে থাকে। অর্থাৎ বাইরের দিকে একটা তার থাকে এবং ভিতরের দিকে আরেকটা তার থাকে। পরিবাহী দুইটিকে একটি অন্য থেকে পৃথক করে রাখা হয় এবং ভেতরের পরিবাহীকে আচ্ছাদিত করার জন্য বাইরের পরিবাহী ও ভেতরের পরিবাহীর মাঝখানে একটা অপরিবাহী পদার্থ দেওয়া থাকে। তো যার মাধ্যমে আমাদের পরিবহনটা রোধ করে। আপনি খেয়াল করে দেখেন আপনার বাসা বাড়িতে ডিশ আছে, ডিশের যে তারটা এটি হচ্ছে আমাদের কোয়াক্সিয়াল কেবল। তো এই কোয়াক্সিয়াল কেবলের ভেতরের দিকে যেটা আমাদের আছে, আমাদের কপার ওয়্যার আছে। ভেতরে আমাদের একেবারে মাঝ বরাবর আমাদের কপার ওয়্যার আছে। ঠিক কপার ওয়্যার আমরা দেখতে পারি এটা হচ্ছে আমাদের তামার একটা তার, যেটা হচ্ছে তামার কালারের থাকে। তার ঠিক যদি উপরের অংশে দেখি তাহলে একটা ফোম টাইপের সাদা কালারের আমরা একটা ইনসুলেটিং ম্যাটেরিয়াল দেখতে পারবো। অর্থাৎ যেটা আমাদের মূলত এই যে আমাদের ব্রেইডেড আউটার কন্ডাক্টর, ব্রেইডেড অর্থ হচ্ছে বুনন, অর্থাৎ বিনুনি। তো এই যে বিনুনি বা দেখা যাচ্ছে যে আমাদের একটা তার জালির মতো একটা অবস্থায় থাকে। তো এই যে তার জালি এবং কপার ওয়্যার এই দুইটার মাধ্যমে কিন্তু আমাদের পরিবহনটা হবে, কিন্তু এর মাঝে আমাদের যে ইনসুলেটিং ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে, এই ইনসুলেটিং ম্যাটেরিয়ালের কারণে দুইটার মাঝে কোনো পরিবহন হতে পারবে না। এরপরে আউটার সাইডে একটা জ্যাকেট দেওয়া থাকে কালো কালারের, আপনি খেয়াল করে দেখবেন যে কালো কালারের একটা জ্যাকেট দেওয়া থাকে, যেটা আসলে মূলত আমাদের এনভায়রনমেন্ট বা পরিবেশের হাত থেকে আমাদেরকে এটা রক্ষা করে থাকে। তো এরপরে এই তারটা আমরা যেটা বলছি কোয়াক্সিয়াল কেবল, এবং অন্য যেটা আমাদের একটু আগে বলে আসলাম টুইস্টেড পেয়ার কেবল, দুইটা আমাদের দুই টাইপ স্ট্রাকচার। কেন এই স্ট্রাকচারগুলো আলাদা হলো? আমরা তো দুইটা তো একও করতে পারতাম বা দুইটাই টুইস্টেড পেয়ার কেবল দিতে পারতাম, কোয়াক্সিয়াল কেবলের প্রয়োজন না কেন হলো? মূলত আমাদের ট্রান্সমিশন স্পিডের জন্যই আমাদের মূলত এই কোয়াক্সিয়াল কেবলের আমাদের উদ্ভাবন। অর্থাৎ কোয়াক্সিয়াল কেবলের মাধ্যমে আমাদের যে দ্রুত যে আমাদের ট্রান্সফার হবে সেটা কিন্তু আমাদের টুইস্টেড পেয়ার কেবল কিন্তু পাবো না। এবং এই ক্ষেত্রে যেহেতু টুইস্টেড পেয়ার কেবল আমরা যেমন বলছিলাম যে 100 মিটারের বেশি ডিস্টেন্সে আমরা ডাটা ট্রান্সমিট করতে পারি না, এই ক্ষেত্রে কিন্তু আমরা একটা মেট্রোপলিটন সিটি বা দেখা যাচ্ছে একটা এরিয়া, একটা শহরকে আমরা এই কোয়াক্সিয়াল কেবল দ্বারা কিন্তু আমরা সেখানে একটা নেটওয়ার্ক ডিজাইন করতে পারবো। তাহলে যদি আমাদের এই ধরনের কোনো নেটওয়ার্ক ডিজাইন করতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের টুইস্টেড পেয়ার কেবলের পরিবর্তে কিন্তু আমাদের কোয়াক্সিয়াল কেবলের দিকে আমাদের যেতে হবে। তো পরবর্তীতে কোয়াক্সিয়াল কেবলের যদি আমরা প্রকারভেদ চিন্তা করি, কোয়াক্সিয়াল কেবল আমাদের সাধারণত দুই প্রকার আছে, একটা হচ্ছে থিন নেট আর একটা হচ্ছে থিক নেট। এটা শুধু নাম শুনে বোঝা যাচ্ছে যে থিন নেট, অর্থাৎ যে নেটের ক্ষেত্রে আমাদের থিন টাইপের কোয়াক্সিয়াল কেবল ব্যবহার হয় সেটা হচ্ছে আমাদের থিন নেট কোয়াক্সিয়াল কেবল। এটা চিকন হয় এবং এই চিকন কেবলটাই আমরা সাধারণত দেখে থাকি। আরেকটা হচ্ছে থিক নেট, এটা সাধারণত মাটির নিচে দিয়ে একটা সিটি থেকে অন্য সিটিতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের এটা ব্যবহার করা হয় থিক নেট, এবং এটা অনেক মোটা হয় এবং পরিবহন প্লাস এটা দামও অনেক বেশি হয়ে থাকে। এর যেটা সুবিধা সেটা হচ্ছে ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম, ডেটা ট্রান্সফার রেটটাও বেশি, বেশি দূরত্বে ডাটা পাঠানো যায়। অসুবিধা হচ্ছে এই তারের দীর্ঘতার উপরে এই ট্রান্সফার রেটটা নির্ভর করে এবং খরচটা অপেক্ষাকৃত আমাদের বেশি হয়। তো এরপর হচ্ছে আমাদের অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার কেবল যেটা বর্তমানে বেশ জনপ্রিয়। অপটিক্যাল ফাইবার হলো মূলত কাঁচ অথবা প্লাস্টিকের তৈরি এক ধরনের ডাইইলেকট্রিক পদার্থ যা আলো পরিবহনে সক্ষম, এবং অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে অতি দ্রুত ডাটা প্রেরণ করা যায়। অর্থাৎ খেয়াল করে দেখেন আগে যে দুইটা তার নিয়ে আমরা কথা বলেছি সেই দুইটা তারই কিন্তু আমাদের কোনো আলো নিয়ে কথা বলিনি, আর এখানে আমাদের আলোর সাথে রিলেটেড যে কারণে আমরা বলছি অপটিক্যাল ফাইবার। আগের দুইটাতে ছিল আমাদের ইলেকট্রিক্যাল সিগন্যাল, আর এই ক্ষেত্রে আমাদের অপটিক্যাল অপটিক্যাল সিগন্যাল অর্থাৎ আলোক সিগন্যাল। অর্থাৎ প্রথমে আমাদের একটা ইলেকট্রিক্যাল সিগন্যালকে একটা আলোক সিগন্যালে কনভার্ট করা হয়, তারপরে সেই আলোক সিগন্যালটাকে এক জায়গা থেকে আমাদের অন্য জায়গাতে ট্রান্সফার করার প্রয়োজন পড়ে। তো এই ক্ষেত্রে যেটা হয় যে আমাদের যে স্ট্রাকচারটা আমরা যদি দেখি, এখানে দেখেন একটা কোর আছে, একটা ক্লাড আছে এবং একটা জ্যাকেট আছে। আলোটা প্রথমে এই কোরের মধ্য দিয়ে প্রবেশ করে, কোরের মধ্য দিয়ে প্রবেশ করার পরে কোরের কোনো দেয়ালে বাধা পায়। ঠিক যেমনটা আপনি আপনার যদি আয়না বা গ্লাস থাকে বাসাতে, সেখানে আপনি যদি আলো ফেলেন কোনো, দেখবেন যে এই আলোটা ওখান থেকে রিফ্লেক্ট করছে। তো এখানেও একই
কাজ করা হয়, আলো ফেলা হয়, আলোটা এর ভিতরে রিফ্লেক্ট করে এবং এই কোরটার বডিটার যে সারফেসটা এমনভাবে তৈরি করা যে কোরের বাইরে আলোটা যেতে পারে না, আলোটা এখান থেকে এখানে যায়, তারপর আবার এখানে যায়, এইভাবে আপনার আলোটা কোরের মধ্য দিয়েই থাকে এবং ফাইনালি এই ক্লাডটা তাকে পরিবহন করে নিয়ে যায়। কোর এই কাজে টোটাল সহায়তা করে তাকে ক্লাডটা, যেটা দুইটাই গ্লাস দ্বারা তৈরি হয়েছে। আর বায়ুর হাত থেকে বা দেখা যাচ্ছে পরিবেশের হাত থেকে তাকে রক্ষা করার জন্য, এই অপটিক্যাল ফাইবারকে রক্ষা করার জন্য আমাদের জ্যাকেট বা প্লাস্টিক। ঠিক একইভাবে অপরদিকে আমরা যখন এটা ইনফরমেশনটা রিসিভ করার দরকার হবে তখন আমরা সেই জায়গায় আবার উল্টা কাজটা করব। জাস্ট আমাদের কোরের যেটা আলোটা পৌঁছালো, আলোটাকে নিয়ে আমরা ইলেকট্রিক্যাল সিগন্যাল আবার কনভার্ট করে দেবো। তো অপটিক্যাল ফাইবারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি ইলেকট্রিক্যাল সিগন্যালের পরিবর্তে আলোক সিগন্যাল ব্যবহার করে। আমরা জানি যে আমাদের আলো শূন্য মাধ্যমে প্রায় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে চলতে পারে, অর্থাৎ সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার চলতে পারে। তো এই যে আলো এত ফাস্ট চলতে পারে, তো আমরা এটা নিয়েই কিন্তু চিন্তা করছি যে আলো যদি এই গতিতে চলতে পারে তাহলে আমাদের ইলেকট্রিক্যাল যে সিগন্যালটা আছে সেটাকে যদি আমরা আলোর রূপে কনভার্ট করতে পারি তাহলে সেই সিগন্যালটাই, সেই ইলেকট্রিক্যাল সিগন্যালটাই আলোর রূপে কনভার্ট হয়ে অনেক ফাস্ট মুভ করতে পারবে। তাহলে সেক্ষেত্রে আমরা ডাটা স্পিডটা আমরা অনেক বেশি পাবো। এই কারণেই কিন্তু আমাদের অপটিক্যাল ফাইবারটা তৈরি করেছে। তারপর সি অপটিক্যাল ফাইবার কেবলের যে স্তরগুলো আছে, আমরা কোর ক্লাড নিয়ে একটু কথাবার্তা বলি। সেটা হচ্ছে কোরের সবচেয়ে ভেতরের অংশ, যেটা হচ্ছে একেবারে আমাদের কোরের ভেতরের অংশ, যা কাঁচ বা প্লাস্টিকের তৈরি। আলোক রশ্মি সঞ্চালন করে কোরের ভেতর, এর ভিতর দিয়ে আমাদের মুভ করে। এখানে দেখেন এই দিক দিয়ে আমাদের আলো মুভ করছে, এই জায়গা থেকে আলো এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সমিট করছে। তো কোরের ব্যাস আমাদের 8 থেকে 10 মাইক্রোমিটার পর্যন্ত আমাদের হয়ে থাকে। সামহাও কিছু ফন্ট মিসিং এর কারণে এমন হয়েছে। তো এরপর হচ্ছে আমাদের ক্লাডিং। ক্লাডিং হচ্ছে কোরের আউটার সাইডে থাকে, যেটা আসলে এই ক্লাডটা আমাদের কোরকে পরিচালিত করে এবং আলোকটাকে সঠিক ডিরেকশনে নিয়ে যায়। আর জ্যাকেটের কথা আমি অলরেডি বলেছি, জ্যাকেটটা পরিবেশের হাত থেকে রক্ষা করে। তো অপটিক্যাল ফাইবারের যেটা আমাদের সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে সেটা হচ্ছে সমুদ্রের তল দিয়ে কিন্তু আমাদের আন্তঃমহাদেশীয় কমিউনিকেশনের জন্য এই আমাদের অপটিক্যাল ফাইবারটা আমাদের প্রয়োজন হয়। তো আপনাদের একটু মজার বিষয় বলি। আসলে আমরা তো এই যে অপটিক্যাল ফাইবার এইভাবে বললাম যে সমুদ্রের তল দিয়ে আমাদের পরিবহন করে, তো সমুদ্রের তলে তো আমাদের অনেক বড় বড় হাঙর মাছ আছে বা তিমি মাছ আছে। তো ওরা করতে পারে কি, ওই তারটাও তো কেটে দিতে পারে। তো কেটে দিলে তো আমাদের এক মহাদেশ থেকে অন্য মহাদেশে আমাদের কমিউনিকেশন তো বন্ধ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করা হয়, এই যে আমরা যে বাইরের সাইডে একটা জ্যাকেট দেখলাম, সেই জ্যাকেটের বাইরেও আলাদা একটা আমাদের শিল্ড দেওয়া থাকে, একটা আলাদা একটা আমাদের অ্যানাদার একটা জ্যাকেট দেওয়া থাকে, যেটা হচ্ছে আমাদের হেভি, অনেক শক্ত হয়ে থাকে বা দেখা যাচ্ছে লোহা বা এই টাইপের। এবং তারপরে সেটাকে আমাদের মাটির তল দিয়ে, অর্থাৎ সমুদ্রের তলদেশে মাটির তল দিয়ে সেইটাকে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে কমিউনিকেশন করার জন্য ব্যবহার করা হয়। অপটিক্যাল ফাইবার আয়তনে ছোট, ওজনে হালকা, সহজে পরিবহনযোগ্য এবং খুব দ্রুতই পরিবহন করা যায়। কিন্তু এর মেজর যেটা ডিসঅ্যাডভান্টেজ আমি সেটা বলবো, সেটা হচ্ছে যে অপটিক্যাল ফাইবার যদি একবার ছিঁড়ে যায় তাহলে সেটাকে যত সহজে আমাদের কোয়াক্সিয়াল কেবল বা টুইস্টেড পেয়ার কেবলকে অ্যাডজাস্ট করা যায়, এটা কিন্তু এত সহজে অ্যাডজাস্ট করা সম্ভব হয় না। এই জন্য এটা আমাদের যে ইনস্টলেশন প্রক্রিয়া, এটা বেশ আমাদের ব্যয় সাপেক্ষ এবং তাছাড়া এটা অনেক নির্ভুল হওয়ার দরকার হয়। আর তবে এটাতে ভালো নিরাপত্তা এবং গোপনীয়তা অনেক বেশি পাওয়া যায়। কিন্তু যদি আপনি চিন্তা করেন যে আপনি পাহাড়ি এলাকায় অপটিক্যাল ফাইবার দিয়ে একটা নেটওয়ার্ক ডিজাইন করবেন, সেটাও কিন্তু আপনার জন্য অনেক বেশি কস্টলি হয়ে যাবে। তবে এর ডাটা ট্রান্সফার স্পিড সবার থেকে অনেক বেশি। এরপরে অপটিক্যাল ফাইবার অপটিক কেবলের ফাইবারের যে আমরা গাঠনিক যে উপাদান আছে এর উপর ডিপেন্ড করে, অর্থাৎ প্রতিষ্ঠানাঙ্কের উপর ভিত্তি করে ফাইবারকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের স্টেপ ইন্ডেক্স ফাইবার, যেটা হচ্ছে স্টেপ ইন্ডেক্স ফাইবারের কোরের প্রতিষ্ঠানাঙ্ক সর্বত্র সমান হয়। আমরা একটু আগে কোর দেখে আসছি, ক্লাড দেখে আসছি। তো এই যে আমাদের কোরের যে প্রতিসারণাঙ্ক থাকে, এই কোরের প্রতিসারণাঙ্ক কিন্তু সব জায়গাতে সমান হয়। অর্থাৎ একেবারে যদি আমরা চিন্তা করি এরকম একটা রাউন্ড শেপ, যার মাঝের থেকে আমাদের প্রতিসারণাঙ্ক যত দূরে যাব, অর্থাৎ এক একটা প্রান্তে যাব, সবটার সময় সমান থাকবে। অর্থাৎ আপনি যদি চিন্তা করেন সিম্পল একটা আপনার কাছে একটা তার আছে, মোটা একটা তার আছে, তার মাঝে অংশটাতে যে প্রতিসারণাঙ্ক, সাইডেও সে একই প্রতিসারণাঙ্ক। আর এটা হচ্ছে গ্রেডেড ইন্ডেক্স ফাইবার। তো গ্রেডেড ইন্ডেক্স ফাইবারের কোরের প্রতিসারণাঙ্ক কেন্দ্রে বেশি এবং যত আপনি ব্যাসার্ধর দিকে যেতে থাকবেন, অর্থাৎ আপনি পরিধির দিকে যেতে থাকবেন, তত দেখবেন যে এটার ব্যাসার্ধর দিকে যেতে থাকলে এর যে আমাদের প্রতিষ্ঠানের কাছে এটা ক্রমাগত কমতে থাকবে। তো কোরের ব্যাস অনুযায়ী ফাইবার অপটিককে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মাল্টিমোড ফাইবার, একটা হচ্ছে সিঙ্গেল মোড ফাইবার। তো সাধারণত আমরা মাল্টিমোড ফাইবারটা বেশি ব্যবহার করি, সিঙ্গেল মোড ফাইবারটার আমাদের রেট বেশি হওয়ার কারণে আমাদের এটা আর কি কম ব্যবহার করা হয় এবং এটা বেস্ট আমাদের কস্টলি হয়ে থাকে। এরপরে আমাদের আমাদের আসছে রেডিও ওয়েভ।
সরি, এরপরে আমাদের তারবিহীন বা ওয়্যারলেস মাধ্যম। এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের তার মাধ্যমগুলোতে, এখন আমরা দেখছি তারবিহীন বা ওয়্যারলেস মাধ্যমগুলো কী কী হতে পারে। অর্থাৎ ওয়্যারলেস মাধ্যমে আমাদের যে কমিউনিকেশন হয়, আসলে মূলত এখন আমরা যে যে মোবাইল কমিউনিকেশন করছি সবগুলোই তো আমাদের ওয়্যারলেস কমিউনিকেশন। টেলিফোন এতক্ষণ আমরা যেটা দেখে আসলাম, ধরুন মনে করেন যে টেলিফোন কমিউনিকেশন আছে, যেটাতে আমাদের টু স্টেট পেয়ার কেবল ব্যবহার করা হয়। তারপর আমাদের অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন, যেটা আমাদের নেট লাইনে ব্যবহার করে থাকি, এইটা তো আমাদের শুধুমাত্র তো এই ওয়ার্ড কমিউনিকেশন নয়, আমাদের ওয়্যারলেস কমিউনিকেশন আছে। তো ওয়্যারলেস কমিউনিকেশনের মধ্যে আমাদের যেটা আছে 3 টাইপের কমিউনিকেশন এখানে আমরা কথা বলবো। 3 টাইপের কমিউনিকেশন নিয়ে, একটা হচ্ছে আমাদের রেডিও ওয়েভ, একটা হচ্ছে মাইক্রোওয়েভ, আর একটা হচ্ছে স্যাটেলাইট। তো রেডিও ওয়েভে যেটা হয়, রেডিও ওয়েভ রেডিও ওয়েভের মাধ্যমে অনেক দূর থেকে ডাটা প্রেরণ করা যায়। এ কারণে যোগাযোগ ব্যবস্থায় ঘরে ও বাইরে ব্যাপকভাবে রেডিও ওয়েভ ব্যবহার করা হয়। রেডিও ওয়েভ সহজেই তৈরি করা যায়, এটি অনেক দূর পর্যন্ত যেতে পারে এবং দালান কোঠা পর্যন্ত ভেদ করতে পারে। এই যোগাযোগ ব্যবস্থায় সংকেত প্রেরণের গতিবেগ 24 কিলোবিট পার সেকেন্ড হতে পারে। আমি গতকালকে বলেছি যে বিট এবং বাইটের মধ্যে একটা সম্পর্ক আছে, তো আপনারা এটা মাথায় রাখবেন যে কোনটা কিলো বিট এবং কোনটা কিলো বাইট। তো সাধারণত আমরা যখন স্পিডের কথা বলি তখন সাধারণত কিন্তু আমাদের কিলো বিট পার সেকেন্ডে সব কিছু আমরা মেজার করি। এরপর হচ্ছে রেডিও ওয়েভের যে ফ্রিকোয়েন্সি, এটা 10 কিলো হার্জ থেকে 1 কিলো হার্জের মধ্যে সীমাবদ্ধ থাকে। আমরা রেডিও ওয়েভকে 3টি শ্রেণীতে বিভক্ত করতে পারি। অর্থাৎ রেডিও ওয়েভ একটা হচ্ছে আমাদের কম শক্তির একক ফ্রিকোয়েন্সি, যেটা হচ্ছে আমাদের একটা সিঙ্গেল ফ্রিকোয়েন্সি ব্যবহার করে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটা এন্টিনা আছে, এন্টিনা থেকে আমাদের রেডিও ওয়েভটা আমাদের চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। এইভাবে একটা সিম্বলিক একটা রিপ্রেজেন্টেশন দিয়েছি। এ ধরনের রেডিও ওয়েভ শুধু একটি ফ্রিকোয়েন্সিতে কাজ করে, এটি ন্যারো ব্যান্ড নামেও পরিচিত। এ ধরনের ফ্রিকোয়েন্সিগুলো আমাদের ব্যান্ড নিয়ে আমি সামনে আবার আলোচনা করব, যে কোনটা ন্যারো ব্যান্ড, কোনটা ওয়াইড ব্যান্ড, কোনটা ব্রড ব্যান্ড, এগুলো নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। এর ট্রান্সমিশন সিস্টেমের খরচ তুলনামূলক যথেষ্ট কম। এর ট্রান্সমিশন গতি আমাদের 1 থেকে 10 এমবিপিএস পর্যন্ত হয়ে থাকে। এরপর আমাদের উচ্চ শক্তির একক ফ্রিকোয়েন্সি, এটার আমাদের পাওয়ার বেশি। এ ধরনের রেডিও ওয়েভ কম শক্তির একক ফ্রিকোয়েন্সির শ্রেণীর রেডিও ওয়েভের চেয়ে বেশি দূরত্ব অতিক্রম করতে পারে এবং চলার পথে প্রতিবন্ধকতা থাকলেও তা ভেদ করতে পারে। তবে উচ্চ শক্তি সম্পন্ন হতে আমাদের যে সুবিধাটা হয়, আমরা একটু আগে বলছিলাম যে আমাদের অ্যাটিনিউশন যে লসটা আছে, যদি আমাদের সিগন্যালের পাওয়ারটা যদি বেশি হয়, অর্থাৎ আমি যদি অনেক লাউডলি একটা কথা বলে দিই বা অনেক লাউডলি একটা জোরে সাউন্ড করি, তাহলে সেই সিগন্যালটা আস্তে 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 দেখা যাচ্ছে যে আমাদের অ্যাটিনিউশন হচ্ছে। অর্থাৎ ওইটার অ্যাটিনিউশন কিন্তু সিগন্যালটা কিন্তু অনেক বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে। আর আমি যদি অল্প শক্তির একটা একক ফ্রিকোয়েন্সি জেনারেট করি, তাহলে সেটা দেখা যাবে আমাদের স্বল্প দূরত্ব অতিক্রম করবে। তো মূলত এই ডিস্টেন্সের কারণেই কিন্তু আমাদের এই কম শক্তির একক ফ্রিকোয়েন্সি দরকার, আবার উচ্চ শক্তির। কিন্তু তারপরেও তো আপনারা বলতে পারেন যে তাহলে উচ্চ শক্তি দিয়েই সব আমরা প্রকাশ করতাম, কেন আমাদের কম শক্তির দরকার? আসলে বিষয়টা হচ্ছে, যত আপনি উচ্চ শক্তির একক ফ্রিকোয়েন্সি জেনারেট করতে যাবেন তত আপনার পাওয়ারের প্রয়োজন বেশি, আর যত কম শক্তির একক ফ্রিকোয়েন্সি তৈরি করবেন তত পাওয়ার আপনার কম প্রয়োজন হবে। তো এই মূলত পাওয়ারটাও আমাদের কাছে অ্যাভেলেবল না সবসময়, সেই জন্য আমরা দুইটাই ফ্রিকোয়েন্সি রাখছি। যখন যেটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন, সেই অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করে আমরা ওই শক্তিটার একক ফ্রিকোয়েন্সিটা ব্যবহার করব। এরপর আসছে আমাদের বিস্তৃত স্পেকট্রাম। এ সিস্টেমে একক ফ্রিকোয়েন্সির পরিবর্তে একটি নির্দিষ্ট সীমা রেঞ্জের বা ফ্রিকোয়েন্সি ব্যবহার করে। আসলে স্পেকট্রাম বলতে বোঝাচ্ছে এখানে আমরা অনেকগুলো স্পেকট্রাম ব্যবহার করি বা অনেকগুলো ফ্রিকোয়েন্সি ব্যবহার করছি। এটা হচ্ছে আমাদের বিস্তৃত স্পেকট্রাম, যেটা আমাদের সিগন্যাল নিরাপত্তা তো অনেক বেশি প্রোভাইড করে। অর্থাৎ এক একটা ইনফরমেশন এক একটা দেখা যাচ্ছে চ্যানেলের মাধ্যমে বা এক একটা আমরা স্পেকট্রাম বা ফ্রিকোয়েন্সির মাধ্যমে প্রকাশ করে থাকে। আমাদের একজন ভিউয়ার লিখছেন যে ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট। হ্যাঁ, আসলে সাবজেক্টটা অনেক বেশি ইন্টারেস্টিং। যদি না আমরা এটাকে রিয়েল লাইফের সাথে তুলনা করে যদি আমরা পড়তে পারি সাবজেক্টটা, তাহলে আসলেই এটা ইন্টারেস্টিং। এবং সাবজেক্টটা আমার মনে হয় প্রত্যেকেরই শেখার দরকার আছে, কীভাবে মোবাইল কমিউনিকেশন হচ্ছে, কীভাবে আমরা এই নেট কমিউনিকেশনগুলো হচ্ছে, কীভাবে আমরা ইন্টারনেট ব্যবহার করছি, কীভাবে ইন্টারনেটের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় চলছে, ইনফরমেশন যাচ্ছে। এই বিষয়গুলো কিন্তু আমাদের এই টপিকের আলোচনার মধ্যে। এখান থেকে আমরা সব ইনফরমেশনগুলো আমরা এইভাবে জানতে পারবো স্টেপ বাই স্টেপ, ডে বাই ডে। আচ্ছা, এরপরের যেটা আমাদের তারবিহীন আরেকটা মাধ্যম আছে, সেটা হচ্ছে আমাদের মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটা 1 গিগাহার্জ বা তার থেকে বেশিবার কম্পন সৃষ্টি করে থাকে। কৃত্রিম উপগ্রহ ব্যবস্থার মাধ্যমে মাইক্রোওয়েভ প্রেরক এবং গ্রাহক কম্পিউটারের মাধ্যমে যোগাযোগ স্থাপন করে, এবং মাইক্রোওয়েভ সংযোগ ব্যবহার করে ডেটা বা ছবি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থাপন করা সম্ভব। এর ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে আমার 30 মেগাহার্জ থেকে 300 মেগাহার্জ থেকে 30 গিগাহার্জ পর্যন্ত। মাইক্রোওয়েভের এন্টিনা সাধারণত বড় কোনো আমাদের টাওয়ারের উপর স্থাপন করা হয়। আপনারা নিশ্চয়ই এতক্ষণ বুঝে গেছেন যে এটা আমার সাথে আমাদের যে মোবাইল কমিউনিকেশনের জন্য আমাদের তাহলে এই ধরনের মাইক্রোওয়েভ আমাদের ব্যবহার করা হয়। এই জন্যই কিন্তু আমাদের বড় বড় দেয়ালের উপরে এটা বসানো হয়, যাতে করে সেখান থেকে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়। তো
এরপরে আমাদের মাইক্রোওয়েভকে যদি আমরা বলি, তো মাইক্রোওয়েভ কয় টাইপের আছে? আমাদের দুই টাইপের মাইক্রোওয়েভ আছে। টেরিস্টেরিয়াল একটা মাইক্রোওয়েভ, আরেকটা হচ্ছে আমাদের স্যাটেলাইট মাইক্রোওয়েভ। অর্থাৎ টেরিস্টেরিয়ালের জন্য আমাদের আমাদের যেটা আমরা পৃথিবীর উপরে বা সারফেসে যেটা ব্যবহার করা লাইন অফ সাইট কমিউনিকেশন করে, অর্থাৎ পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন হয়, লাইন অফ সাইট যত দেখা যায়, অর্থাৎ এইরকম জায়গাতে আমরা টেরিস্টেরিয়াল মাইক্রোওয়েভ কমিউনিকেশন ব্যবহার করি। এবং সিগন্যালের কোনো ক্রমেই সিগন্যালের মধ্যবর্তী যাতে বাধা না হয় বা সেইটা আমরা খেয়াল করেই আমরা কিন্তু এটা স্থাপন করা হয়। তারপর হচ্ছে আমাদের স্যাটেলাইট মাইক্রোওয়েভ, অর্থাৎ স্যাটেলাইট কমিউনিকেশনের ক্ষেত্রে আমাদের এই মাইক্রোওয়েভটা আমরা ব্যবহার করে থাকি স্যাটেলাইটের কমিউনিকেশনের ক্ষেত্রে। তো স্যাটেলাইটে যেটা হয়, আমাদের একেবারে সরাসরি আমাদের ভূ সার্ফেস থেকে, অর্থাৎ পৃথিবীতে তো আমাদের আর্থ সার্ফেস আছে, আর্থ স্টেশন থেকে সরাসরি স্যাটেলাইটে যায় এবং স্যাটেলাইট থেকে আবার আমাদের অ্যানাদার যেটা আর্থ স্টেশন, সেখান থেকে নিয়ে আমাদের ইনফরমেশনগুলো পাঠানো হয়। তো আজকে ছিল আমাদের এই পর্যন্তই লেকচার। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, যদি আবার লেকচারটি দেখার দরকার হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন, কমেন্টে অ্যান্সার পাবেন। এবং এছাড়া আপনারা যদি ভিডিওটি পুনরায় পেতে চান, তাহলে ভিজিট করুন আমাদের জাতীয় দক্ষতা বাতায়ন www.skills.gov.bd, অথবা দক্ষতা বাতায়নের ফেসবুক পেজে গিয়ে আমাদের সাথে থাকতে পারেন। আপনার প্রতিটি কমেন্টের অ্যান্সার এখানে দেওয়া হবে। ধন্যবাদ।